হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি টুম্পা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এখন বাজে সকাল 6:30। আজ হচ্ছে শুক্রবার। তোমাদের সবাইকে সাথে নিয়ে এখন থেকে ব্লগটা শুরু করছি। সকালে ঘুম থেকে উঠে এই যে দেখো, আমার বেশ কয়েকটা বাসি জামা কাপড় ছিল, সেগুলোকে এখন সার্ফ জলে চুবিয়ে নিচ্ছি। তো স্নান করার সময় এগুলোকে কেচে নেব। আর ওদিকে মাম্মাম সোনা এখনও ঘুমাচ্ছে। সত্যি বাচ্চাদের জীবনটা কতই না ভালো বলো। আমরা যখন ছোট ছিলাম না, তখন কিন্তু এরকম ঘুমাতাম, মা সমস্ত সংসারের কাজ গোছাতো। এখন বুঝতে পারি মা কত কষ্ট করতো সংসারের জন্যে, যেমনটা আমরা করছি। এই যে ভোর 5টা থেকে উঠে সংসারের সমস্ত কাজবাজ গুছিয়ে নিচ্ছি। তো এরকম মাও করতো, তাই না? তখনও তো বুঝতাম না, কত কাজ চারিপাশে পড়ে থাকতো, কিন্তু ভাবতাম না, ও তো মা করেই নেবে, মা তো সব পারে। তো এরকমই ভাবতাম। তো যাই হোক, চলো ভিডিও শুরুতে তোমাদের একটা কথা বলি। তো আমার বেশ কয়েকদিনের আগের, মানে এই 3 থেকে 4 দিনের আগের একটা ভিডিওতে আমাকে একটা বোনু কমেন্ট করেছে যে দিদি ভাই, তোমার বাড়ি কোথায়? তো বোনটার নাম হচ্ছে পায়েল পাল। তো পায়েল পাল আমাকে কমেন্ট করেছে, দিদি ভাই তোমার বাড়ি কোথায়? তো বোনু, তোমার কোশ্চেনের অ্যান্সারটা আমি বেশ কয়েকদিন ধরে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু যখনই ভিডিওতে ভয়েস দিতে যাচ্ছি আমার কিন্তু তোমার কথাটা খেয়ালই থাকছে না। তো ওই জন্যে গতকাল রাত থেকে মাথার মধ্যে তোমার কথাটা একেবারে সেট করে নিয়েছি যে আমাকে বলতেই হবে, এই কোশ্চেনের অ্যান্সারটা দিতেই হবে। তো কথাটা অবশ্যই আমার মনে রয়েছে। তো বোনো, তোমার প্রশ্নের উত্তরটা এখন আমি দিয়ে দিচ্ছি। আমার বাড়ি হচ্ছে সাউথ চব্বিশ পরগনার গঙ্গাসাগরে, ছোট্ট একটি গ্রামে। গঙ্গাসাগর বলতে কপিলমুনির মন্দির যেখানে রয়েছে, গঙ্গাসাগর কপিলমুনির মন্দির, যেখানে হচ্ছে পৌষ পার্বণের মেলা বসে এবং দেশ বিদেশ থেকে বিভিন্ন তীর্থযাত্রীরা এখানে স্নান করতে আসে, পূর্ণ স্নান করতে আসে। তো আশা করি বোনু তুমি তোমার প্রশ্নের উত্তরটা পেয়ে গেছো। তো চলো, আর চলো বন্ধুরা, এখন থেকে তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের অনেকটাই ভালো লাগবে। তো গতকাল রাত থেকে আমার মনটা একেবারেই ভালো নেই, খুবই টেনশনের মধ্যে দিয়ে সারা রাতটা গেছে। মানে বলতে পারো এক কথায় আমি দু চোখের পাতা এক করতে পারিনি, খুবই টেনশনের মধ্যে ছিলাম। তো কেন মানে ঘুমাতে পারিনি বা কেন এত টেনশন করছি সেটা অবশ্যই বলবো তোমাদের। তো বলছি, আর এই যে দেখো কলপাড়ে এখন আমি বাসনগুলো মেজে নিচ্ছি। আসলে আমাদের কলপাড়টা তো অনেকটাই ছোট। দেখো, একটা কোণাতে রয়েছে জলের ড্রাম, তার পাশে রয়েছে বালতিতে জল, আবার রয়েছে গামলিতে জল। তো এগুলো সব কিছুই ব্যবহার করতে লাগে। আর ওই জন্যেই কিন্তু আর বাসন কোসনগুলো রেখে দেওয়ার পরে আর কোনো কাজই করা যায় না কলপাড়ে। তো সেই জন্যে ভাবলাম চলো আগে বাসনগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে নিই। আর হচ্ছে এখন যা গরম পড়েছে কি বলবো তোমাদের, এই ভ্যাপসা গরমের মধ্যে না কোনো কিছুই ভালো লাগছে না। সকালবেলা ঘুম থেকে উঠেই মনে হয় যেন একটু ঠান্ডা ঠান্ডা বাতাসে বসে থাকি, কিন্তু সেই বাতাসটাও যেন গায়ে লাগছে না, বুঝলে? তো যেই কথাটা তোমাদের বলার ছিল, ওই যে বলছি না সারা রাত ধরে ঘুমাতে পারছি না, প্রচণ্ড টেনশানের মধ্যে ছিলাম। তো বিষয়টা হয়েছে কি, তোমাদের দাদা ভাই গতকাল মানে সকাল থেকেই কথা হচ্ছে, ওই 9টার পর থেকে তো কথা হয়। তো কথা বলছিলাম, তো বলছে আমার শরীরটা ভালো নেই, আর গলাটা ভীষণ ব্যথা ব্যথা করছে, আর শরীরটা মানে জ্বর জ্বর টাইপের এরকম লাগছে। তো যাই হোক, তো আমি বললাম তাহলে ওষুধ নিয়ে নাও। বলছে দেখা যাক কি হয়। তো তারপরে সারাদিনটা ঠিক ছিল। আর রাত্রি পর্যন্তও কথা হয়েছে, কোনো সমস্যা ছিল না। তো যখন ওই রাত 11টা 11:30 নাগাদ তোমাদের দাদাভাই ফোন করেছে যে প্রচণ্ড জ্বর গায়ে, আর মানে কোনো কাজই করতে পারছে না। তো হোটেল থেকে ওর ছেলেরা যে ও ডিপার্টমেন্টে কাজ করে, তারা বলছে তুমি রুমে চলে যাও, রেস্ট করবে, আর আমরা কাজটা করে নিচ্ছি। তো বলতে ও কিন্তু ওদের রুমে যেতে 12:30 1টা বেজে যায়। তো সেদিন তোমাদের দাদাভাই হচ্ছে 11:30 নাগাদ রুমে চলে গেছিলো। আর এদিকে দেখো মামাম সোনা কিন্তু স্কুলে গেছিলো ওর খিচুড়ি আনতে। তো খিচুড়ি নিয়ে আসার পরে এই যে দেখো খিচুড়ির কালারটা কিন্তু বেশ ভালোই এসছে বলো, দেখতে খুব সুন্দর হয়েছে। গাজর দিয়েছে, পালক দিয়েছে, আর পেঁপে দিয়েছে, আলু দিয়েছে, আর তার সঙ্গে অর্ধেক ডিম দিয়েছে। যেদিন খিচুড়ি হয় সেদিন কিন্তু অর্ধেক ডিম দেয়, আর যেদিন ভাত হয় সেদিন কিন্তু গোটা ডিম দেয়। তো যাই হোক, মামাম তো এতগুলো খিচুড়ি খেতে পারবে না, ও একটুখানিই খাবে, আর বাদ বাকিটা আমি খেয়ে নেব। আর এদিকে দেখো মাম্মাম সোনা আমাকে কত হেল্প করে দিচ্ছে। এই যে ফলগুলো দেখতে পাচ্ছি, এগুলো কুড়াচ্ছে, এগুলো কিন্তু জ্বালানিও দেওয়া যায়, তার সঙ্গে হচ্ছে গরু ছাগলও খেতে পারে। তো আমাদের তো গরু ছাগল নেই, ওই জন্য ভাবছি জ্বালানি দেবো, সেই জন্যই মাম্মাম সোনা আমাকে কুড়িয়ে কুড়িয়ে দিচ্ছে।
তো ও এদিকে ফল কুড়াচ্ছে আর আমি কিন্তু কাদা নিয়ে মানে একটু মাটি নিয়ে আমাদের ঘরের পেছনের দিকটাতে ফুল গাছ রয়েছে, তো ভাবছি ফুল গাছের গোড়াগুলোতে না মাটি ছিল না, মানে এই যে বৃষ্টি হওয়ার পরে না মাটিগুলো ধুয়ে গেছে, তো সেগুলোতে মাটি দিচ্ছিলাম, দেওয়ার পরে এই যে স্নান টান করে এখন ভিজে জামা কাপড়গুলো মিলে দিচ্ছি। তো ওদিকে জামা কাপড়গুলো মিলে দিয়ে রোদ্দুরে মিলে দিয়েছি ভিজে জামা কাপড়গুলো, তারপরেই কিন্তু দেখো এই যে চলে এসেছি এখন সবজি কাটতে। তো আমি কিন্তু খেয়ে নিয়েছিলাম, মাম্মামের ওই যে বাদবাকি খিচুড়িটা ছিল ওটাই খেয়েছিলাম, তো আর সেই জন্যে আর খাওয়ার লাগবে না। আর এদিকে দেখো এখন সবজি কাটতে বসে গেছি, ওই যে 4-5টা মতো ভেন্ডি ছিল আর আলু কেটেছি, ওগুলো ভাজা করব। আর এই যে অর্ধেকটা পেঁপে ছিল না, ভাবছি এই পেঁপে দিয়ে আলু দিয়ে ঝোল করব, সেই জন্যে পেঁপেগুলো কেটে নিচ্ছি। আর এদিকে দেখো পেঁপে কাটলে পরে আমার মেয়েকে আর কেউ ধরে বেঁধে রাখতে পারবে না, পেঁপে খাওয়ার জন্য দৌড়ে দৌড়ে আসবে, আর পেঁপে খাওয়াটাও শুরু করে দিয়েছে। আমি গামলিটা যেই সাইডে রাখছি ও কিন্তু ওই দিকেই যাচ্ছে। তো যাই হোক এখন সবজিগুলো কেটে নেব। আর এই ভ্যাপসা গরমের মধ্যে না না খেয়ে শান্তি, না ঘুমিয়ে শান্তি, না রান্না করে শান্তি, কোনো কিছুতেই শান্তি নেই, একেবারে অশান্তিতে ভরপুর। তো যাই হোক তোমাদের যে কথাটা বলছিলাম, তোমাদের দাদাভাইয়ের কথা, তোমাদের দাদাভাই তো তারপরে রুমে গেছিলো, তারপরে কিন্তু আর কথাই হয়নি। তো 12টা পর্যন্ত কথা হয়েছে রাত্রিবেলা, তারপরে আর কথাই হয়নি। তো সকালবেলাতে ফোন করলাম যে মানুষটা কেমন রয়েছে একটা আবার ফোন করে দেখি, তো 9টার দিকে ফোন করলাম, ফোনই ধরলো না। আর তোমাদের দাদাভাইয়ের আজকে ছুটি ছিল, তো ভাবলাম চলো ফোনটা করেই দেখি কি করছে। আর তোমাদের দাদাভাইদের ছুটি থাকলে তো কি হয়েছে, ওদের কিন্তু সকাল 9টা থেকে ওই 11টা পর্যন্ত ডিউটি করতে হয়, তারপরেই কিন্তু ছুটি মেলে। তো সেই জন্যই ভাবলাম হয়তো ডিউটিতে গেছে, কিন্তু না, ফোনটা দেখলাম কেটে দিয়েছে, ফোনটা রিসিভই করলো না, মনটা আরোই খারাপ হয়ে গেল বুঝলে। তো তারপরে আর কোনো যোগাযোগই হয়নি। আর সেই জন্য ভাবলাম চলো বসে থেকে তো লাভ নেই, তাহলে রান্না বান্নাটা গুছিয়ে নিই, তারপরে দেখা যাবে, ফোন করলে তখন কথা বলতে পারবো একটু শান্তিতে। তো ওই জন্যই কিন্তু চটজলদি দেখো রান্নাঘরে এসে উনানটা এখন জ্বালিয়ে নিয়েছি আর চালটাও হাঁড়িতে দিয়ে দিয়েছি। আর কি বলতো, এই গরমের মধ্যে না, ভ্যাপসা গরমের মধ্যে মানে কি বলবো, রান্না করতেও ইচ্ছে করে না বুঝলে। আর আমার তো মাছটা আনতেও যেতে পারছি না, মানে এই গরমের মধ্যে কোথাও যেতে ইচ্ছে করছে না, নিজে রেডি হব, বাচ্চাকে রেডি করব, মানে সেই একটা ব্যাপার। তার সঙ্গে আবার মানে সকাল 7টা বাজা মানেই রোদ্দুর উঠে পড়ে, আর যা রোদ্দুর ওঠে মানে কোথাও বেরোতে ইচ্ছে করে না। তো ওই জন্য কয়েকদিন মাছও আনতে যাইনি আমি, তোমরা তো দেখতেই পাও। আর টাকাটাও একটু কম রয়েছে আমার হাতে, তোমাদের দাদাভাই যতটুকু টাকা পাঠায় তার মধ্যেই কিন্তু আমাদের ডাক্তারও দেখাতে হয়, তার মানে বাজার হাট করে খেতেও হয়। তো সেই জন্যই কিন্তু টাকাগুলো আমি একটু একটু করে খরচ করি। তো ওই জন্য ভাবছি তোমাদের দাদাভাই পেমেন্ট পাঠালে পরে এই যেই টাকাটা আমার কাছে রয়েছে ওটা তখন খরচ করা যাবে বা কোনো কাজে লাগানো যাবে। ওই জন্যই কিন্তু কয়েকদিন ধরে মাছটাও আনতে যাইনি আমি। তো এখন দেখো পেঁপেটাকে সেদ্ধ করে নিয়েছিলাম, নেওয়ার পরে এই যে দেখো ভালো করে মশলা টশলা দিয়ে কষিয়ে, ওই যে আদা পেঁয়াজ ওগুলো বাটছিলাম, কাঁচা লঙ্কা ওগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে এই যে জল দিয়ে দিলাম। আর নিরামিষ পেঁপে আলু তরকারি খুব একটা ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, আর ওটা তো নষ্ট হয়ে যাবে, আর পেঁপে তরকারিতে মাছ দিলে পরে খেতে ভালো লাগে তাই না। তো যাই হোক এদিকে দেখো রান্নার পরে বাসন কোসন মেজে ঘর ঝাড় দিয়ে এই যে দেখো চলে এসেছি কলপাড়ে। আমাদের কলপাড়ের সাইডটাতে, এটা যে খালের সাইডটা, তো এই সাইড দিয়ে আমাদের জলটা বেরোয়, তো এখানে কিন্তু সবসময় মাটিটা কাদা কাদা হয়ে থাকে। তো ওই জন্য ভাবলাম এখানে তো কচু শাক লাগানো যেতেই পারে তাই না, কচু শাক মানে শাক জাতীয় কচু শাক, তারপরে হচ্ছে সাউর, তো এগুলো লাগানোই যেতে পারে। তো ওই জন্য ভাবলাম কচু শাক লাগিয়ে দেখি হয় কি না। পাশের বাড়িতে একজনেদের প্রচুর কচু শাক হয়েছে জানো, ওদের বাড়ি থেকে চেয়ে নিয়ে এসেছি 3-4টে মতো গাছ, তো এখন ওগুলোই লাগাচ্ছি। আর মামাম সোনা বলছে মা আমিও কাদা ঘাঁটবো, তো আমি তো কাদা ঘাঁটছি না বাবু, আমি তো কচু শাক লাগাচ্ছি, ও কিন্তু সেটা বুঝতেই চাইছে না, ও বলছে আমি কাদা ঘাঁটবো।
তো যাই হোক, ওকে বকা দিতে ও কিন্তু চুপ করে দাঁড়িয়েছিল, তারপরেই কিন্তু শেষমেশ শুনলই না, গামছাটা ফেলে দিয়ে ও কিন্তু কাদা খাটার জন্য রেডি হয়ে গেছিলো। আর আমি কিন্তু দেখো এই যে এক এক করে কচুর শাকটা লাগিয়ে নিচ্ছি। এখন কটা বাজে জানো? এখন বাজে দুপুর 1টা। তো এখানে এই যে হাবলি গাছের ডালটা রয়েছে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু ছাওয়া রয়েছে, ওই জন্যই কিন্তু এখন গাছটা লাগিয়ে নিচ্ছি। ভাবছিলাম বিকেলবেলা লাগাবো, কিন্তু বিকেলে তো অনেক কাজ রয়েছে, জ্বালানি কাটা, কাটা, ঘর ঝাড় দেওয়া, মানে সন্ধে ঘরে যা কিছু কাজ থাকে আর কি। তো ওই জন্যই ভাবলাম চলো, আর মানে বসে থেকে তো লাভ নেই, যেহেতু এখন 1টা বাজে, তো 1:30টার দিকে খেতে পারি। ওই জন্যই কিন্তু চারাটা লাগাতে চলে এসেছি। আর কচু শাক কিন্তু ওই যে ইলিশ মাছের মাথা দিয়ে খেতে কিন্তু বেশ লাগে, তাই না? আর তো ভাবছি এখন থেকে লাগিয়ে রাখি, তখন ইলিশ মাছ উঠলে পরে নিয়ে এসে মাথা দিয়ে তরকারি করে খাবো। আর এদিকে দেখো, কচু শাক লাগানোর পরে আমরা বাড়ি চলে এসেছি, হাত পাটা ধুয়ে এখন খেতে বসে গেছি। এই যে আমার সোনা মাকে এখন খেতে দিয়ে দিচ্ছি। বাবা ও আবার থালাতে খায় না, প্লেটে খায়, বুঝলে? তো খাওয়া দাওয়ার পরে এখন এই যে বাসন কোসন মেজে সব গুছগাছ করে রেখে দিচ্ছি। আর ওদিকে কিন্তু এই যে দেখো, রান্নাঘরটা ভালো করে লিপে নিয়েছি। আর সত্যি রান্নাঘর লিপলে পরে না দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে, তাই না? আর এদিকে দেখো, আমি একেবারে ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি। আমার অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ, ঘামে মানে একেবারে কী বলবো, ঘেমে নিয়ে স্নান করে গেছি। তো কিছু করার নেই, সমস্ত কাজবাজ গুছিয়ে নিয়েছি। আর ওদিকে বিছনাটাও করে নিয়েছি। আর মামামসোনা দেখো, এই যে মাটিতে আমি মাদুর বিছিয়ে দুটো কাঁথা দিয়েছি, দিয়ে টেবিল ফ্যানটা চালিয়ে দিয়েছি। আর এই গরমের মধ্যে না খাটের উপরে কিছুতেই ঘুমানো যাচ্ছে না, পুরো সিলিং ফ্যান থেকে যেন আগুন নেমে আসছে, বুঝলে? তো ওই জন্যই কিন্তু আমরা নিচেই ঘুমাই দিনের বেলাতে, আর রাতের বেলাতে খাটের উপরে ঘুমাই। তো চলো এখন দেখো, তোমাদের বাইরের পরিবেশটা এক ঝলক দেখিয়ে দিচ্ছি, কতটা পরিমাণে রোদ্দুর উঠেছে। দেখো বাইরে পুরো রোদ যেন ঝলমল ঝলমল করছে। এই রোদ্দুরে কোথায় যাবে বলো? মানে কোথাও মানে হাঁপ ছেড়ে বাঁচার একেবারে উপায় নেই এত গরমের মধ্যে। তো যাই হোক, মামামকে কিন্তু ঘুম করিয়ে দিয়েছি, ও ঘুমিয়ে পড়েছে। আর আমি কিন্তু ঘুমাইনি, আমি কিন্তু ওকে ঘুম করাতে করাতে ভিডিওতে থাম্বনেল বানালাম, তার থাম্বনেলটা বানিয়ে তারপরে ভিডিওটা আমি এডিট করলাম। আর এডিট করার পরেই তো জানো অনেক কাজ থাকে ভিডিওতে, সেগুলো করে এখন বাজে 4টে। তো ঘুমানোর আর সময় নেই, আমার রোজকার দিন এরকম রুটিন চলতেই থাকে। কখনো দুপুরবেলা এই জোর 5 মিনিট মতো চোখ বন্ধ করে রাখি, এর বেশি হয় না। তো যাই হোক, এদিকে এখন জ্বালানিগুলো কেটে নিচ্ছি, কাটার পরেই কিন্তু চলে এসেছি, এই যে উঠোনটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি। আর যেহেতু সন্ধে হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। আর মামাম কিন্তু ওই বাড়িতে ঠাম্মির কাছে গেছে, এখনও আসেনি, তো ওকে আবার ডেকে এনে ওর হাত পা ধোয়াতে হবে। আর সন্ধে ঘরে মানে সন্ধে প্রদীপ জ্বালবো, এইসব কাজ রয়েছে। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, ভিডিওতে একটা লাইক করো, একটা কমেন্ট করো। আর তোমাদের দাদাভাই কিন্তু বিকেলের দিকটাতে ফোন করেছিল, বলছে যে ও ভালো রয়েছে, ওষুধ নিয়ে এসে খেয়েছে।